সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিভিন্ন নিউজের পর্যালোচনামূলক আলোচনায়। আমরা দেখেছি গতকালকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হয়েছে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, এটাই হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তারা এখান থেকে কি শিক্ষা নেবেন? যে সালমান এফ রহমান বাংলাদেশের সর্বোচ্চ ধনী, আনিসুল হক আইনমন্ত্রী, দুর্দান্ত দাপটে বিগত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, তাদের পক্ষে একজন আইনজীবী দাঁড়ায় নাই, একজন লয়ার তারা পায় নাই। এর চেয়ে নির্মম, নিষ্ঠুর ইতিহাসের শিক্ষা আর কি হতে পারে? আপনারা নিশ্চয় দেখেছেন, জীবন বাঁচাতে সালমান ফজলুর রহমান বা সালমান এফ রহমান, সে তার দাড়িটা মুন্ড করে ফেলেছে, সাদা চুলকে কালো করে ফেলেছে এবং একজন জেলের বেশে পুরানো গেঞ্জি এবং লঙ্গি পরে সে পালাতে পারে নাই। সে যদি এই বিষয়টা, তার যখন দাপট ছিল, তার যখন ক্ষমতা ছিল, এই বিষয়টা সে চিন্তা করত যে ক্ষমতা চিরস্থায়ী নয়, আমাকে একদিন জনগণের কাতারে দাঁড়াতে হবে, তখন জনরোষ থেকে আমি বাঁচতে পারবো কি না, এই বিষয়টা যে সে চিন্তা করত। আমরা জানি বিগত সরকারের সুবিধাভোগী এবং দলীয় লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল, এদের মধ্যে একজন মানুষও আমরা দেখিনি যে যে বলছে যে এটা ঠিক নাই, এই পলিসিটা ঠিক নাই, এটা করা উচিত হয়নি। একজন লোকও বলে নাই। তার মানে কি, এই লক্ষ লক্ষ নেতাকর্মী, লক্ষ লক্ষ সুবিধাভোগী একজনও টের পেল না যে ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং নির্মমভাবে হবে? আজকে 15ই আগস্ট ছিল, এই দিনটি গত 15টি বছর তারা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছে। কিন্তু আজকে কি হলো? আজকে এই দিনটি কোথাও পালন হয়নি। সরকারি দিন, শোক দিবস স্থগিত করা হলো, বাতিল করা হলো সরকারি ছুটি, এবং একজন লোকও দেখলাম না ধানমন্ডি 32 নম্বরে যেতে। এত এত সুবিধাভোগী, এত নায়ক, এত নায়িকা, তারকা শিল্পী, এত সেলিব্রিটি, এত স্টার ছিল, আমরা তাদের ক্ষমতার আশপাশে দেখেছি, বিদেশ ভ্রমণে তারকাদের লম্বা তালিকা দেখেছি, শিল্পীদের তালিকা দেখেছি, গণভবনে আমরা তাদের গান গাওয়ার দৃশ্য দেখেছি, সাদা কালো। কিন্তু একজন লোকও, একজন শিল্পীও আজকে ধানমন্ডি 32 নম্বরে গেল না। কি নির্মম, কি নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি! আমরা জানি 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর লাশ 32 নম্বরে পড়েছিল 2 দিন। সেদিনও একজন লোক যায়নি। এটি আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে তার দলীয় সবাই বলেছেন যে এত বড় দল, এত লক্ষ লক্ষ নেতাকর্মী, সেদিন আমার বাবার লাশ পড়েছিল ধানমন্ডি 32 নম্বরের সিঁড়িতে, একজন লোকও কি ছিল না সেখানে যাওয়ার? এই শেখ হাসিনা আবার দেখলেন তার জীবিত অবস্থায় তার বাবার প্রতিকৃতিতে একজন লোকও ফুল দেয়নি, একজন লোকও শোক প্রকাশ করতে যায়নি। আসলে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা চীন বিপ্লবের পরে দেখব মাও সেতুংয়ের মূর্তি, তার মোরাল, তার প্রতিকৃতি, তার ভাস্কর্য ভেঙে ফেলা হয়। লেনিনের, রুশ বিপ্লবের পরে লেনিনের মূর্তি, কার্ল মার্কসের মূর্তি নদীতে ফেলে দেয়া হয়। এটা বিপ্লবোত্তর একটি সাধারণ প্রক্রিয়া। এটা হচ্ছে আমরা ইতিহাস থেকে দেখি।
তো যে লোককে আপনারা জাতির পিতা বানাবেন তাকে তো এইভাবে জাতিকে ওন করার সুযোগ দিবেন, জাতি যেন তাকে মানে ওন করতে পারে, মানে মানে এটা স্বীকৃতি দরকার। কিন্তু গত 15-16 বছরে দেখা গেছে সব কিছুতেই অতিরিক্ত বাড়াবাড়ি, সব কিছুতেই বাড়াবাড়ি। এই জন্য এই প্রতিক্রিয়া আজকের এই দিন। আরেকটি বিষয় বলতে চাই, প্রশাসনিক খুব প্রচেষ্টা চলছে, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা এটা খবর পাচ্ছি। আমলারা, ব্রোকাররা তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে। তো এই ইন্টারিম সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব প্রশাসনে দ্রুত রদবদল করে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি। এবং আমরা জানি প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে অযোগ্য, অদক্ষ দলীয় চাটুকারদের দ্বারা নিয়ন্ত্রিত। এই প্রত্যেকটি পোস্টে নির্দলীয়, নিরপেক্ষ, মেধাবী এবং প্রফেশনাল লোকদের দিয়ে পরিচালিত করলে বিপ্লব উত্তর এই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হবে, দ্রুত স্বাভাবিক হবে, এটা আমরা বিশ্বাস করি। এক্ষেত্রে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, প্রশাসনে ব্যাপক রদবদল করে মেধাবীদের অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় কাঠামো পরিচালিত করতে হবে, এটা আমাদের দাবি। আর যারা বিশৃঙ্খলা করার চিন্তা করছেন, মানে প্রতি বিপ্লব করার যে দুঃস্বপ্ন যারা দেখছেন, এটা আপনারা বলে যান। পৃথিবীতে প্রতি বিপ্লব খুবই কমই হয়েছে, তার ধারে কাছেও আপনারা নেই। প্রতি বিপ্লব করার যে প্রেক্ষাপট লাগে, যে ক্ষেত্র লাগে, যে মানসিক বল থাকতে হয়, যে নেতৃত্বের গুণ থাকতে হয়, যে দেশপ্রেম থাকতে হয়, যে সাহস থাকতে হয়, এটা কোনোটাই আপনাদের নেই। এটা প্রমাণিত হয়ে গেছে। কেমনে প্রমাণিত হয়ে গেছে? আপনারা একজন লোকও আজকে ধানমন্ডিতে গেলেন না। কেন গেলেন না? দেখলেন ছাত্র জনতা আপনাদেরকে গণদুলাই দেবে। তো এটাও তো মানে দেশপ্রেমে, মানে আপনারা প্রেম দেখাতে পারতেন যে আমি গণদুলাই খেয়েছি। রুখিয়া প্রাচী, শিল্পী, আসিফ নজরুলের সাবেক স্ত্রী, যার উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য আসিফ নজরুল তাকে ডিভোর্স দিয়েছিলেন, সে মায়া কান্না করছে। এটা কুমিরের কান্না। তা এটা দ্বারা প্রমাণিত হয়েছে যে আমরা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর্শিক পিতার প্রতি। এটা পরিষ্কার হয়ে গেছে। এটা একবার পরিষ্কার হয়েছে 1975 সালে, আর আবার প্রমাণিত হলো 2024 সালে বিপ্লবোত্তর বাংলাদেশে। আপনারা ক্ষমতার জন্য, টাকার জন্য আপনারা এতদিন বলতেন আপনাদের আদর্শিক পিতার কথা, আপনারা মুজিব আদর্শের কথা বলতেন। বাস্তব ক্ষেত্রে আমরা আজকে দেখলাম এটা ফাঁকা বলি ছিল, আদর্শের সে লেশমাত্র ছিল না সেখানে। যদি থাকতো তাহলে আপনারা সবাই তো আর অপরাধী না, সবাই তো আর দিও করেন নাই, লুণ্ঠন করেন নাই, টাকা পাচার করেন নাই, সবাই তো আর আসামি না। এমনকি কিছু লোক নাই যারা যারা সজ্জন ছিলেন, যারা সৎ ছিলেন, এরকম কিছু লোক তো আসতে পারতেন। আপনারা তা করেননি। এটা খুবই দুঃখজনক। আপনাদের অন্তত পক্ষে কিছু লোক মন্ডিতে আসা উচিত ছিল। আর এত শিল্পী, এত কলাকুশলী ক্ষমতার চারপাশে এতদিন ছিলেন, ক্ষমতার মোহ এবং ক্ষমতার অংশীদার ছিলেন, আপনারাও আসলেন না। বসন্তের কোকিলের মতো আপনারাও পালিয়ে গেলেন। এটা ঠিক হয়নি।
তো সম্মানিত ভিউয়ার্স, সবার জন্য শুভকামনা। ইনকিলাব জিন্দাবাদ।